প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের অ্যাডজাস্টিং এন্ট্রিজ সমন্বয় জাবেদা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে যে সকল কোশ্চেন সচরাচর এসে থাকে তার মধ্যে 3 টাইপস কোশ্চেন আমরা পেয়ে থাকি। 3 ধরনের কোশ্চেন পেয়ে থাকি। কোশ্চেন থাকে 3 ধরনের, তার থেকে আমাদের কোশ্চেন টাইপ যেভাবে যেই রকমই হোক না কেন আমাদেরকে সমন্বয় অ্যাডজাস্টিং এন্ট্রিজ জার্নাল করতে হয়। তো আসলে আমরা দেখিনি কি টাইপের কোশ্চেনগুলো সচরাচর হয়ে থাকে। নাম্বার 1, অনলি অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ এই টাইপের কোশ্চেনে 5টা 6টা 7টা 8টা 10টা সমন্বয় দেয়া থাকে, শুধু সমন্বয় থাকে। এবং সমন্বয় দেওয়ার পরে তোমাকে বলে যে কি এই 6টা 7টা 8টা বা 10টা জাবেদা সমন্বয় জাবেদা অ্যাডজাস্টিং এন্ট্রিজ প্রিপেয়ার করতে বলে। এখানে শুধু অ্যাডজাস্টিং তথ্যগুলো থাকে। সাপোজ ধরো যদি বলা হয় স্যালারিজ ডিউ টাকা 10,000 টাকা, স্যালারিজ ডিউ টাকা 10,000 অর্থাৎ বেতন বকেয়া 10,000 টাকা। জাস্ট এইটুকুই আছে, এই বেতন বকেয়া 10,000 টাকা, এই জন্য তোমাকে জার্নাল করতে হবে বা জাবেদা করতে হবে। এবার আসলে 2 নাম্বার সিস্টেমটা অ্যাডজাস্টমেন্ট উইথ ট্রায়াল ব্যালেন্স। এক্ষেত্রে প্রথমে উপরে একটা রেওয়ামিল দেওয়া থাকে, রেওয়ামিলের নিচে 5টা 7টা বা 8টা 9টা সমন্বয় দেওয়া থাকে। তোমাকে উপরে যে রেওয়ামিল থাকবে সেই রেওয়ামিলের সাথে সমন্বয় করে সমন্বয়পূর্বক সমন্বয় জাবেদা তৈরি করতে হবে। ধরো সমন্বয় দেওয়া আছে, ধরো প্রিপেইড ইন্স্যুরেন্স 5,000 টাকা। এবার অ্যাডজাস্টমেন্টের নিচে গিয়ে বললো যে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার্স টাকা 2,000 পার ইয়ার। এখন এই যে 5,000 টাকা রেওয়ামিলে 5,000 টাকা দেয়া আছে, সেই 5,000 টাকা প্রিপেইড ইন্স্যুরেন্সের সাথে এই যে ইন্স্যুরেন্স এক্সপায়ার 2,000, এইটার সমন্বয়পূর্বক তোমাকে জার্নাল বা জাবেদা তৈরি করতে হবে। 3 নাম্বার হলো টু ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ দুইটা রেওয়ামিল থাকে, একটা থাকবে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, একটা থাকবে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আর একটা থাকবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তোমাকে আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড দুটোর যে ডিফারেন্স তার ভিত্তিতে সমন্বয় জাবেদা বা অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করতে হবে। তো ছাত্ররা লক্ষ্য করো, যেভাবেই থাকুক না কেন আমাদেরকে সমন্বয় বা অ্যাডজাস্টিং এন্ট্রিজ তৈরি করতে হবে। প্রথম কোশ্চেন থাকতে পারে শুধুমাত্র কোশ্চেনে শুধুমাত্র সমন্বয় থাকবে। দ্বিতীয়ত বলছি একটা রেওয়ামিল থাকবে, রেওয়ামিলের নিচে অ্যাডজাস্টিং বা অ্যাডজাস্টমেন্ট থাকবে। 3 নম্বরে বলছি কোনো সমন্বয় থাকবে না, দুটো রেওয়ামিল থাকবে। তার মানে প্রথমটাতে সমন্বয় থাকবে, রেওয়ামিল থাকবে না। দ্বিতীয়টাতে সমন্বয় থাকবে, রেওয়ামিল থাকবে। তৃতীয়টাতে কোনো সমন্বয় থাকবে না, শুধু দুইটা রেওয়ামিল থাকবে। দুইটা রেওয়ামিল থেকে যোগ বিয়োগ করে আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রিজ প্রিপেয়ার করতে হয়। তো যাই হোক, আমরা মোটামুটি ধারণা পেলাম যে চূড়ান্ত হিসাব প্রস্তুতির পূর্বে যে দাখিলা প্রস্তুত করে, দাখিলা প্রস্তুত পূর্বক চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়, তখন ওই দাখিলাকে বা ওই জার্নালকে অ্যাডজাস্টিং জার্নাল বলা হয়। আর অ্যাডজাস্টিং জার্নালে 3 টাইপস অফ কোশ্চেন থাকে। ফার্স্ট অফ অল এখানে শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট থাকবে, তারপরটাতে অ্যাডজাস্টমেন্টও থাকবে, রেওয়ামিলও থাকবে, তারপরটাতে অ্যাডজাস্টমেন্ট থাকবে না, শুধুমাত্র দুইটা রেওয়ামিল থাকবে। তো আসলে আমরা আজকে কয়েকটা প্রবলেম দেখে সলিউশন করে নিই। যেহেতু তোমাদের কাছে কোনো বই নেই, আমি বলার সাথে সাথে একটু লক্ষ্য করে কোশ্চেনটা শুনতে হবে। তোমরা জানো প্রথমেই অ্যাডজাস্টিং জার্নাল করার জন্য প্রথমেই ঘর করে নিতে হয়। প্রথম ঘরটার নাম কি? ডেট, তারপরে পার্টিকিউলার্স, তারপরে পোস্ট রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, আসো আমরা একটা কোশ্চেন পাইলাম। প্রথমে বলছে যে কি রেন্ট পেইড ইন অ্যাডভান্স টাকা 8,000, রেন্ট পেইড ইন অ্যাডভান্স টাকা 8,000। কোশ্চেনটা আমি তোমাদের দেখার সুবিধার্থে এখানে আবার লিখছি, রেন্ট পেইড ইন অ্যাডভান্স
টাকা 8000, অর্থাৎ ভাড়া 8000 টাকা অগ্রিম দেওয়া হলো। এখন বুঝতে হবে তোমাকে এটা কি খরচ না আয়, আগে এটা চিন্তা করতে হবে। আসো এখানে প্রথম রেন্ট মানে কি ভাড়া, পেড ইন অ্যাডভান্স মানে কি অগ্রিম দেওয়া হয়েছে, তার মানে খরচের অগ্রিম সবসময় কি হয়, সম্পদ হয়, খরচের অগ্রিম সম্পদ। তাহলে আসো আমরা প্রথম সম্পদ সবসময় কি হয়, ডেবিট হয়। তাহলে এটা হবে অ্যাডজাস্টমেন্ট বা নাম্বার 1। দেখো এটা জাবেদা হবে প্রিপেড রেন্ট ডেবিট। কারণ কি, প্রিপেড রেন্ট হলো খরচের অগ্রিম, আর খরচের অগ্রিম বৈশিষ্ট্য হচ্ছে সবসময় সম্পদ সবসময় কি হয়, ডেবিট হয়। তাহলে এই জন্য প্রিপেড রেন্ট বা অগ্রিম বা ডেবিট 8000। আর আমরা অ্যাকাউন্টিং এর নিয়ম জানি যে দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রত্যেকটা আইটেমের সমপরিমাণ ডেবিটের সমপরিমাণ ক্রেডিট হয়। তাহলে ডেবিট হলো আমাদেরকে আমরা এটা জোর দিয়েছি সম্পদের উপর, কি এটা প্রিপেড রেন্ট পেড ইন অ্যাডভান্স, অর্থাৎ খরচের টাকা অগ্রিম প্রদান করা হলো। খরচ অগ্রিম প্রদান করলে সম্পদ সবসময় ডেবিট হয়, সেটা আমরা লিখেছি। তাহলে এটা ক্রেডিট কি দেব, খুব সহজ, রেন্ট এক্সপেন্স ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ক্রেডিট কত টাকা, 8000। ব্যাখ্যা দিবা টু অ্যাডজাস্ট প্রিপেড রেন্ট। শেষ, সহজ। তার মানে কি, এটা সকল প্রকার খরচের অগ্রিমের জাবেদা। এটা যে কখনো যদি আমরা দেখি যে কোনো খরচের অগ্রিম টাকা প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে আমরা খরচের অগ্রিম সম্পদ আর সম্পদ সবসময় ডেবিট হয়। এই জন্য প্রিপেড রেন্ট সম্পদ, অগ্রিম খরচ সম্পদ, এর জন্য ডেবিট করেছি, আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট। শেষ। এরপরটা হচ্ছে সাপ্লাইস টোটাল অন হ্যান্ড টাকা 7000। 2 নাম্বার সাপ্লাইস অন হ্যান্ড টাকা 7000। সাপ্লাইস মানে কি, মনিহারি। ধরো আমার এখানে এই যে কলমটা, এটা আমার মনিহারি, অথবা ডাস্টারটা এটা মনিহারি। একটা প্রতিষ্ঠানের যে আনুষঙ্গিক যে সকল সম্পদ প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় মনিহারি বা সাপ্লাইস। এখন এই কোশ্চেনে বলেছে সাপ্লাইস অন হ্যান্ড মানে কি, হাতে আছে। এই যে ধরো আমি 2টা কলম কিনেছিলাম গত মাসে, তো এই মাসে আমার হাতে একটা আছে। যেহেতু আমার হাতে সাপ্লাইস, আমি বলছি মনিহারি কি, সম্পদ। তাহলে যেহেতু আমার হাতে সম্পদ আছে, তাহলে সম্পদ সবসময় কি হয়, ডেবিট হয়। তাহলে জাবেদা কি হবে, দেখো সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। টাকা কত, 7000। এখানে লক্ষ্য করো, এটা বলছে সাপ্লাইস আর এটা বলছে সাপ্লাইস এক্সপেন্স। মনে রাখতে হবে সাপ্লাইস এবং সাপ্লাইস এক্সপেন্স দুইটাই একই বিষয় না। আমি রিপিট করে বলছি, শাহরিয়ার নাফিস আর নাফিস ইকবাল ব্যক্তি একজন না। শাহরিয়ার নাফিস, নাফিস ইকবাল, নাফিস কমন থাকলেও সাপ্লাইস কমন আছে, কিন্তু শাহরিয়ার নাফিস আর নাফিস কমন থাকলেও ব্যক্তি কিন্তু দুইজন। এখানে সাপ্লাইস এবং সাপ্লাইস এক্সপেন্স দুইটা একই জিনিস না। সাপ্লাইস সম্পদের জন্য ডেবিট হয়েছে, সাপ্লাইস এক্সপেন্স খরচ। সুতরাং আমরা এখানে জোর দিছি কিসের উপর, সম্পদের উপর। যে সাপ্লাইস অন হ্যান্ড আমাদের হাতে আছে, এই কলমটা যদি আমার সাপ্লাইস বা মনিহারি হয়ে থাকে, এটা আমার হাতে থাকা মানে আমার হাতে এখন সম্পদ আছে। আর সম্পদ সবসময় কি হয়, ডেবিট হয়। এই জন্য আমরা লিখেছি সাপ্লাইস ডেবিট, আর ডেবিটের সমপরিমাণ কি হবে, ক্রেডিট হতেই হবে। তাহলে আরেকটা আইটেম হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। এটা মানে তোমরা অঙ্ক করতে হতে, প্র্যাকটিস করতে হতে তোমাদের মুখস্থ হয়ে যাবে যে সম্পদ ডেবিট, সম্পদের উল্টা পাশে খরচ ক্রেডিট। তাহলে সাপ্লাইস বা মনিহারি যেহেতু অন হ্যান্ড বা হাতে আছে 7000 টাকা, এই জন্য সাপ্লাইস সম্পদ ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। এটা ব্যাখ্যা হবে ওই একই রকম, টু অ্যাডজাস্ট সাপ্লাইস অন হ্যান্ড। ওকে, এবার 3 নাম্বার আসা যাক। 3 বলছে স্যালারি ডিউ টাকা 10000। 3 স্যালারি ডিউ টাকা 10000। ডিউ মানে কি, ডিউ মানে বকেয়া। একটু খেয়াল করবা, অঙ্কে ডিউ লিখতে পারে,
অঙ্কে আউটস্ট্যান্ডিং লিখতে পারে, অঙ্কে অ্যাকুয়েট লিখতে পারে, এই ডিউ, আউটস্ট্যান্ডিং, অ্যাকুয়েট, আনপেইড লিখতে পারে কখনো কখনো, আনপেইড সবই অর্থ হচ্ছে বকেয়া। এখানে বোঝাচ্ছে স্যালারি ডিউ টাকা 10,000 অর্থাৎ বেতন 10,000 টাকা বকেয়া রয়ে গেছে, অর্থাৎ খরচের বকেয়া রয়ে গেছে। ঠিক আছে, তো বেতন বকেয়া জাবেদা কি হবে? এটা খরচ না, খরচ তো হয়ে গেল, অলরেডি যে লোকটা কাজ করার কথা ছিল সে কাজ করে ফেলছে, আমরা তাকে টাকাটা দিই নেই, তাহলে আমাদের এটা জাবেদা কি হবে? খেয়াল করো, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, যেহেতু টাকাটা তাকে দিই নেই, এটা বলছে খরচ হয়ে গেছে, সে কাজ করে ফেলছে, খরচ হয়ে গেছে, খরচ জাবেদা করলাম স্যালারিজ এক্সপেন্স ডেবিট। যেহেতু টাকাটা তাকে দিই নেই, তার মানে আমাদের এখানে মূলত হবে কি? খরচের বকেয়া। খরচের বকেয়া সবসময় কি হয়? খরচের বকেয়া দায় হয়। তাহলে জাবেদা হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। টাকা কত? 10,000। এখানে ইয়ে হবে টু অ্যাডজাস্ট আনপেইড স্যালারি। এইটা এই যে লিখলাম না স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট, এটা যে কোনো খরচের বকেয়া জাবেদা হইতে পারে, যে কোনো খরচের বকেয়া। ধরো আমি এখন লিখলাম স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট, এটা যদি ইন্টারেস্ট ডিউ থাকতো তাহলে হয়তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এটা যদি রেন্ট এক্সপেন্স ডিউ হইতো তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। অর্থাৎ তুমি যেটাই বলো, যদি খরচের কোনো বকেয়া হয়ে থাকে এই টাইপের, মানে খরচের বকেয়ার একটা জাবেদা তুমি কনফার্ম পাবেই, এটা কোনো ভুল নাই। যদি কোনো রকম খরচের বকেয়া কোনো কোশ্চেনে থেকে থাকে, সেটা হতে পারে রেন্ট, সেটা হতে পারে স্যালারিজ, সেটা হতে পারে ওয়েজেস, সেটা হতে পারে ট্যাক্স, যাই হোক হোয়াট এভার ইট ক্যান বি এক্সপেন্সেস, দেন দ্য জার্নাল উইল বি লাইক অ্যাজ ফলোজ। অর্থাৎ স্যালারিজ এক্সপেন্স ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, ট্যাক্সেস এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স পেয়েবল ক্রেডিট, সংশ্লিষ্ট খরচ ডেবিট, খরচ পেয়েবল ক্রেডিট, এটা যে কোনো বকেয়া জাবেদা এটাই হবে। তারপর বলছে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, টাকা 1,000। 4 নাম্বার depreciation on fixed assets, টাকা ধরো 1,000 দিলাম, অর্থাৎ স্থায়ী সম্পদের উপর অবচয় 1,000 টাকা। এই জায়গাটাতে মুখস্থ, এটাতে বোঝার কিছুই নেই। খরচ ডেবিট, পুঞ্জীভূত খরচ ক্রেডিট। তাহলে এটা তোমরা 9-10 এ পড়ছো, ইন্টারমিডিয়েটে পড়ছো, আজকে আবার রিপিট হলো আর কি। যে কোনো সময় একটা অবচয় নিয়ে ডেপ্রিসিয়েশন নিয়ে একটা জাবেদা আসবেই আসবে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের অথবা অবচয়ের জাবেদা কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। দেখি এখানে দেখি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তোমরা যখন বাংলায় পড়েছিলে তখন পড়েছিলে এভাবে, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আর এখন হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ব্যাখ্যা আগের মতোই, যে টু অ্যাডজাস্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 1,000 টাকা। তাহলে আমরা এখন পর্যন্ত দেখো ডেপ্রিসিয়েশন নিয়ে আমি আবারও রিপিট করে বলছি যে ডেপ্রিসিয়েশন নিয়ে একটা জাবেদা আসবেই, এবং আসলেই যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, অ্যাসেটস যদি যদি সম্পদ দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজ বের করে আমরা এখানে টাকাটা বসাবো। আর যদি টাকা উল্লেখ থাকে, এই কোশ্চেনে উল্লেখ ছিল, বলছে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস টাকা 1,000, তার মানে তোমাকে আর পার্সেন্টেজ বের করে নিতে হলো না ফিক্সড অ্যাসেট থেকে, সরাসরি টাকা তারা দিয়ে দিল। তাহলে জাবেদা কি হবে? বাংলা যদি বলি, অবচয় হিসাব, অবচয় খরচ, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আর এখানে তো বাংলায় নাই, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা টোটালি ইন ইংলিশ, অর্থাৎ ইউ হ্যাভ টু রাইট
everything in English. Your theory will be in English and your mathematical term will be in English. But that is why you have to write this journal in English. So the journal will be depreciation expense debit, accumulated depreciation credit. এরপরে 5 নম্বর কোশ্চেন, ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা 3000, অর্থাৎ বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 3000 টাকা। কোশ্চেনটা দেখো, ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা 3000। একটু লক্ষ্য করো, এক্সপায়ার্ড মানে কি? এক্সপায়ার্ড মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, খরচ হয়ে গেছে, তাহলে আমাদেরকে খরচের জাবেদা করতে হবে। ঠিক আছে, তাহলে খরচ সবসময় কি হয়? খরচ সবসময় ডেবিট হয়। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড মানে ইন্স্যুরেন্সের টাকাটা আমরা আগে দিয়েছিলাম, অগ্রিম দিয়েছিলাম, এখন সেই টাকাটা খরচ হয়ে গেছে, তাহলে আমরা খরচ জাবেদা করব। 5 ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে যদি কোথাও যদি আসে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, তখন জানাতে হবে কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। কেন? যেহেতু এক্সপায়ার্ড হয়ে গেছে, তার মানে খরচ হয়ে গেছে, এজন্য আমরা এক্সপেন্স বা খরচের জাবেদা করলাম। তাহলে খরচের সময় কি হয়? ডেবিট হয়। ডেবিট, এজন্য আমরা ডেবিট লিখলাম। আর যেহেতু টাকাটা আমরা পূর্বে অ্যাডভান্স দিয়ে রেখেছিলাম, ঠিক আছে, এজন্য আমরা প্রিপেইড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করেছি। টাকা কত? 3000। এখানে আগের মতো টু অ্যাডজাস্ট এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স। ওকে, এরপর একটা 6 নাম্বারটা। এবার 6 নাম্বার বলছে সার্ভিস রেভিনিউ রিসিভেবল বাট নট ইয়েট রিসিভ টাকা 5000। সার্ভিস revenue receivable but not yet received টাকা 5000। এর দ্বারা কি বোঝা গেল? বলছে সার্ভিস রেভিনিউ রিসিভেবল, অর্থাৎ সেবা আয় অর্জিত হয়েছে, বাট নট ইয়েট রিসিভড, এখনো টাকা পাওয়া যায়নি বা টাকা গ্রহণ করা হয়নি। টাকা কত? 5000। তার মানে সেবা প্রদান করা হয়েছে, টাকা পাওয়া যায়নি। তার মানে মিন্স হচ্ছে, যদি বাংলায় বলে বুঝে, এটা হচ্ছে বাকিতে সেবা প্রদান। তাহলে বাকিতে সেবা প্রদান অথবা বাকিতে মাল বিক্রয় করলে চাপাটা কি হয়? খেয়াল করো তো, দেখো তো মনে পড়ে কিনা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সহজ হিসাব। তার মানে যদি বাকিতে মাল বিক্রয় করা হয়, আমরা জাবেদা কি করি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তো বাকিতে সেবা প্রদান করলে কি হয়? একই। একটা প্রতিষ্ঠান দুই ধরনের প্রতিষ্ঠান হতে পারে, হয় সেবাধর্মী প্রতিষ্ঠান না বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান। আমাদের এই যে অঙ্কটা করছে আজকে, সেটা বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান নয়, সেবাধর্মী প্রতিষ্ঠান। এই জন্য বলেছে সার্ভিস রেভিনিউ, সেবা আয় রিসিভেবল, অর্জিত হয়েছে, বাট নট ইয়েট রিসিভড টাকা 5000, এখনো টাকা পাওয়া যায়নি। তাহলে বাকিতে সেবা প্রদান করা হয়েছে, এই জন্য আমরা বাকিতে সেবা প্রদান করলে অথবা বাকিতে মাল বিক্রয় করলে দেনাদার ডেবিট হয়। এই জন্য দেনাদার ডেবিট, আর সেবা আয়, আয় তো সবসময় ক্রেডিট হয়। বাকিতে মাল বিক্রয় করলেও দেনাদার ডেবিট হয়, আর বাকিতে সেবা প্রদান করলেও দেনাদার ডেবিট হয়। তাহলে দেনাদার ডেবিট আর সেবা আয় সবসময়, এই যে রেভিনিউ বা আয়, আয় সবসময় কি হয়? ক্রেডিট। হিসাব সহজ। এখন আসো দেখতে হবে টু অ্যাডজাস্ট অ্যাক্রুয়েট। অ্যাক্রুয়েট মানে কি? বকেয়া। অ্যাক্রুয়েট সার্ভিস রেভিনিউ। তার মানে আমি যে ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যা তুমি খেয়াল করো, আমি লিখছি টু অ্যাডজাস্ট অ্যাক্রুয়েট সার্ভিস রেভিনিউ। টু অ্যাডজাস্ট অ্যাক্রুয়েট সার্ভিস রেভিনিউ মানে বকেয়া সেবা আয়। বকেয়া, তার মানে এখন মনে রাখতে হবে আমার এই কথা থেকে বা আজকের অঙ্ক থেকে, বকেয়া সেবা আয় হোক, বকেয়া বা বাকিতে মাল বিক্রয় হোক, যাবে একইটা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সেবার বেলা সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আর মাল বিক্রয়ের বেলা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ক্লিয়ার? এরপর আসো, এরপর বলছে 7 নাম্বার
unearned revenue has been earned টাকা 4000 unearned revenue has been earned টাকা 4000 কি বুঝলে এই কোশ্চেন থেকে দেখো তো আনার্ন মানে কি অনুপার্জিত রেভিনিউ মানে কি আয় আনার্ন রেভিনিউ হ্যাজ বিন আর্ন অর্জিত হয়েছে অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে তার মানে কি জানো আগে আমি টাকাটা অগ্রিম গ্রহণ করেছিলাম এখন সেবাটা প্রদান করা হয়েছে কত টাকা 4000 টাকা তার মানে দেখো পূর্বে যে আমি অগ্রিম টাকা নিয়েছিলাম আয়ের অগ্রিম সবসময় কি হয় দায় হয় এখন তাকে যে আমি সেবাটা দিয়ে দিলাম দায় কমে গেল না দায় যদি ক্রেডিট হয় দায় কমে গেলে কি হবে ডেবিট হবে তাহলে যাবে হবে দেখো unearned সার্ভিস রেভিনিউ ডেবিট আনার কত টাকা 4000 টাকা আনার সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট অর্থাৎ আমি কাজ করার পূর্বেই তার থেকে অগ্রিম টাকা নিয়েছিলাম এখন 4000 টাকার কাজ করে দিয়েছি আগে যেহেতু আমি অগ্রিম টাকা নিয়েছিলাম এর জন্য আয়ের অগ্রিম দায় সবসময় কি হয় ক্রেডিট হয় এখন যেহেতু কাজ করে দিয়েছি আমার দায় কমে গেল দায় যদি ক্রেডিট হয় দায় যদি কমে যায় তখন কি করতে হবে তাকে ডেবিট আর এখন এটা আমার সেবা হিসেবে গণ্যিত হয় এজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট তাহলে অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে এর যাবতা কি হবে আনার্ন সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট আমি আবারও বলছি ওই যে আনার্ন সার্ভিস রেভিনিউ একই না সারিয়ার নাফিস আর নাফিস ইকবালের মতো এই সার্ভিস রেভিনিউ হচ্ছে আয় আর আনার্ন সার্ভিস রেভিনিউ হচ্ছে দায় এটা দায় কমে গেছে এর জন্য ডেবিট হয়েছে আর এটা প্রকৃত আয় হয়েছে এর জন্য ক্রেডিট হয়েছে দায় সবসময় ক্রেডিট হয় আর দায় কমে গেলে ডেবিট হয় যেহেতু আমি 4000 টাকা আমার অর্জিত হয়ে গেছে কাজ করে আমি তাকে দিয়ে দিয়েছি কাজটা বুঝিয়ে দিয়েছি 4000 টাকা এর জন্য দায় কমে গেছে আমার এর জন্য আমি আনার্ন সার্ভিস রেভিনিউ ডেবিট করেছি এবং আমার প্রকৃত আয় অর্জিত হয়েছে এর জন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট করেছি একইভাবে টু অ্যাডজাস্ট unearned service revenue has been to adjust unearned service revenue has been earned তাহলে যদি কখনো এরকম এসে থাকে যে সার্ভিস রেভিনিউ unearned সার্ভিস রেভিনিউ আর্নড তখন যাবে দা এটাই হবে unearned সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট বোঝার জন্য বলি যেহেতু আমার অগ্রিম আয় ছিল এখন অগ্রিম আয়টার সময় দায় হয় এখন আমি তাকে 4000 টাকার কাজ করে দিয়েছি বা আমার টাকাটা অর্জিত হয়েছে এই জন্য দায় কমে গেছে দায় ক্রেডিট হয় কমে গেলে ডেবিট আর সার্ভিস রেভিনিউ আমার প্রকৃত আয় অর্জিত হয়েছে এই জন্য আয় সবসময় ক্রেডিট বসানো হয়